সো হ্যালো পিপল, আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা লাইভে স্বাগতম। সো বেসিক্যালি আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বাংলাদেশ বলো নিউজিল্যান্ডের তৃতীয় যে ওয়ানডে, সে ম্যাচটার ভিউ, দুই দলের প্রবল প্লেইং কেমন হবে, প্লাস উইকেট কেমন হতে পারে সেটা নিয়ে, প্লাস আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা আপাতত আমি ডিসক্লোজ করতেছি না। এই বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে প্রিভিউ করার পর আর কি আমি আসলে আপনার ওই বিষয়টা ডিসকাস করবো এবং ওই বিষয় নিয়ে আসলে বিস্তারিত আচরণ করবো। সো শুরুটা করি বাংলাদেশ নিউজিল্যান্ড মোটরকার টি ওয়ানডে প্রিভিউ। এবং আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ টি ওয়ানের জন্য স্কোয়াড অ্যানাউন্স করেছে। ডিডি ওয়ানে সে যেদিন হচ্ছে সেই দিনই, এবং স্কোয়াডে তানজিদ হাসান সাকিবকে যুক্ত রয়েছে বিকজ তিনি প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড অ্যানাউন্স করেছে উনি ইনিশিয়ালি 15 সদস্যের স্কোয়াড, সেখানে তিনি ছিলেন না বিকজ তানজিদ হাসান সাকিব একটা ইঞ্জুরি ছিল এর আগে যে পাখির মুখে ভূমিষ্ঠ হয়েছে লাস্ট মান্থ, সেখানে তিনি খেলতে পারেননি এবং তাকে স্কোয়াড রাখা হয়েছে। এবং আমি মনে করছি যে বাংলাদেশ দলটা একটা চেঞ্জ করবে না বিকজ প্রথম ম্যাচে যার কম্বিনেশনটা নিয়ে তারা নেমেছে ওই কম্বিনেশন নিয়ে তারা মাঠে নামবে। এবং যতটুকু সময় আছে মোস্তাফিজুর রহমান আবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, রওনা দিতে পারেন পিএসএলে বাকি ম্যাচগুলো খেলতে। সো তাকে পাওয়া যাবে না এটা শিওর। এবং আর যে তিনজন পেস বলে খেলেছিলেন আর কি প্রথম দুই ম্যাচ, আমরা তাসকিন শরীফুল নাহিনা তিনজনই ভালো করেছেন। এখন তানজিদ সাকিবকে মুখে একটা সুযোগ দেওয়া উচিত, যেতে পারে পরের ম্যাচে যদি তাসকিন আহমেদকে রেস্ট করে। বিকজ তাসকিন আহমেদের যেটা প্রবলেম দেখা যাচ্ছে যে তার যখন প্রচুর ওয়ার্কলোড হয় বা সে যখন অনেক ম্যাচ খেলে টানা, তখন তার ইঞ্জুরি ইস্যুস তৈরি হয় এবং তার ইঞ্জুরি সে অনেকটা লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকে। সো আমি মনে করি তাসকিন আহমেদের ওপর ওয়ার্কলোডটা কমাতে তানজিদ সাকিবকে খেলানো যেতে পারে তার পরিবর্তে। আর যদি টিম ম্যাচ মনে করে যে না তাসকিনের ওয়ার্কলোডে আমার একটা ইস্যু হচ্ছে, তাহলে তাসকিন আমাকে খেলাতে পারে। ওইদিকে আপনার মহিদুল ইসলাম এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে হয়নি। আমি জানি না সে কেন আসলে তাকে না খেলে স্কোয়াডে সেটা ক্যারি করানো হয়। আপনি যদি একটা প্লেয়ারকে না খেলেন, তাকে আননেসেসারি স্কোয়াডে ক্যারি করানোর তো কোনো দরকার নেই। ওই জায়গাটা একটা প্রশ্ন উঠতে পারে। ওভারঅল আমি মনে করি যে ওই সেম টিমই নিয়ে নামবে যেটা প্রথম দুইটা আমরা লিখেছিলাম। আর তবে আমি পার্সোনালি বলবো যে সৌম্য সরকারকে পারলে প্লিজ ওপেনিং করেন, পরের ম্যাচে সাইফ হাসানকে দরকার একটু ওয়ান ডাউনে ব্যাটিং করেন। আমার মতে সৌম্য সরকারকে 3 ওভার না খেললে তাকে ওপেনিং করেন। আর শান্ত তো লাস্ট ম্যাচে একটু উপরে ক্র্যাম হয়েছিল, না জানি না হ্যামস্ট্রিং, যদি হ্যামস্ট্রিং হয়ে থাকে তাহলে সে আগামীকাল ম্যাচে খেলবে না। বাট যতটুকু মনে হচ্ছে তার সামনে ক্র্যাম হয়েছে, যেহেতু এখন জানেন যে বাইরে বেশ গরম, সো ওই কারণে হয়তো তার ক্র্যাম হতে পারে। আশা করি যে তার ক্র্যাম্পের বেশি না, যদি ক্র্যাম্পের বেশি তাহলে তার জন্য আসলে পর ম্যাচ খেলা টাফ হয়ে যাবে। নিউজিল্যান্ডের যদি বলি, নিউজিল্যান্ডও আমার মনে তেমন একটা চেঞ্জ করতে চাইবে না। এখন স্কোয়াডে যে দুইজন প্লেয়ার আছে তাদের, এখন যারা খেলে তাদের ভাবে আপনার তার হচ্ছে ড্যাং লেভার আর হচ্ছে আদিত্য অশোক। এখন ড্যাং লেভার মূলত এক উইকেট কিপার ব্যাটসম্যান, আমি তার প্রোফাইল দেখেছিলাম স্প্রিং ক্রিকের মধ্যে। তো সে একজন উইকেট কিপার ব্যাটসম্যান। এখন যেহেতু টম লেটম আছেন অ্যাজ উইকেট কিপার ব্যাটসম্যান টিমে, সো আমার মনে হয় ড্যাং লেভার একটা চান্স পাবে। বাট হয়তো যদি উইকেট একটু ডিফারেন্ট হয় তাহলে হয়তো ড্যাং লেভার খেলতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনার একজন ব্যাটসম্যান জর্জ ক্লার্কসন হয়তো বাদ পড়বেন, সে তার জায়গায় হয়তো ড্যাং ক্লেভারকে আমরা দেখতে পারি। বাট ড্যাং ক্লেভার হয়তো অটো নিচে ব্যাট করবেন, তিনি একটু পরে দিকে ব্যাট করবেন। বাট যদি কেউ বাদ পড়ে ড্যাং ক্লেভার খেলে, সেটা হয়তো জর্জ ক্লার্কসন বাদ পড়ে। আর ড্যাং ক্লেভার খেলে হয়তো টমলেটন উইকেট কিপিং করবেন না, টমলেটন অফিডে ফিলিং করবেন, আর ওইদিকে হয়তো আপনার ড্যাং ক্লেভার হয়তো উইকেট কিপিং করবেন। আরেকজন যে আছে আদিত্য অশোক, সে হচ্ছে মেয়েটা একটু লেগ স্পিনার, সে ব্যাটও করতে পারে অবশ্য, বাট সে ব্যাটিংয়েতে বোলিংয়ের জন্য বেশি পরিচিত। এখন তাকে যদি খেলানো হয় বা তাকে যদি খেলানো লাগে, তাহলে হয়তো জেডন লিনক্স পার করতে পারেন। বিকজ আপনি একটা স্পিনারকে একটা স্পিনার রিপ্লেস করবেন, আপনি ফাস্ট বলকে তো স্পিনার রিপ্লেস করবেন না, হয়তো জেডন লিনক্স পার করবেন। জেডন লিনক্সের পরিবর্তে হয়তো আমরা আপনার হচ্ছে ইয়াকে দেখতে পারি, আদিত্য অশোককে দেখতে। যদি টিম ম্যাচ মনে করছে চাকে খেলানো হবে, তাহলে হয়তো হতে পারে। যদি না খেলে তাহলে নিজের যে স্কোয়াড নিয়ে যে প্লেইং নিয়ে খেলেছে প্রথম ম্যাচে, 2 ম্যাচের প্লেইং তারা খেলবে। এখন উইকেটের ব্যাপারে আসি। সাগরিক উইকেট যেটা বেসিক্যালি হয় যে একটু ফ্ল্যাট হয়, প্রচুর রান হয়, বল ভালো মতো ব্যাটে আসে এবং ব্যাটার এখানে মানে ব্যাটিং করতে পছন্দ করে। এটা বলতে পারেন যে একদম পাটা উইকেট মানে একদম হাইওয়ে পিচ, রোড পিচ, এটাকে আমরা ওই না ওই টাইপের উইকেট, মানে বল ব্যাটে আসে। এখানে আমরা 1 ডেতে অ্যাভারেজ করছি 280 290 মতো। সো আই থিঙ্ক এখানে যে দলই ব্যাট করবে আগে, সেই দল চাইবে একটা বড় স্কোর দাঁড় করাতে, বিকজ যে বললাম পাটা পিচ, একদম হাইওয়ে রোড পিচ, বল শুকনো মোটো ব্যাটে আসে। এখানে ব্যাটসম্যানরা মানে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিকজ এখানে আমি স্ট্রং উইকিং মিরপুরে যে ধরুন উইকেটে খেলেছে, এই যে চট্টগ্রামে কিন্তু ওই ধরুন উইকেট হবে না, একটু ডিফারেন্ট উইকেট হবে। তো এখানে যেহেতু স্ট্রোক উইকিংটা একটু কম্পিটিভলি ইজি, যাটা নেই মিরপুর, সো এখানে ব্যাটাররা ব্যাট করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমি মনে করি। আর প্লেইং ইলেভেন যদি বলি, আমার হচ্ছে না দুই দলই আসলে আমি একটা চেঞ্জেস করতে চাইবে। বাট যদি উইকেট ধরেন একটু ডিফারেন্ট হয়, তাহলে হয়তো দুই দল হয়তো মেবি লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ করার
প্ল্যানিং করতে হয়। এছাড়া আমি মনে করছি না আসলে অনেকটা চেঞ্জেস হবে বেলিংহামের $2। এবার আছেন আমি শুরু একটা বলছিলাম যে আমি আরও একটা বিষয় নিয়ে বিচার আলোচনা করবো। এখন এই বিষয়টা হচ্ছে মেহেদী হাসান মিরাজের কেন রিশার্ডসনকে প্রপারলি ইউজ করছি। দেখেন আমি গত সেকেন্ড ওয়ানডে ম্যাচ রিভিউতে পড়ছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে রিশাদ হোসেনকে মেহেদী হাসান মিরাজ প্রপারলি ইউজ করতে পারতেছে না, বা এটা বলতে হয় রিশাদ হোসেনকে ওয়ানডে ক্রিকেটে প্রপারলি ইউটিলাইজ করছে না। দেখেন রিশাদ হোসেন যখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন তখন কিন্তু তাকে সেখানে প্রপারলি ইউটিলাইজ করা হয়, কিন্তু ওয়ানডে আপনি যদি দেখেন রিশাদ হোসেনকে প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। অনেক ম্যাচ গেছে দেখবেন যেখানে রিশাদ হোসেন একদমই বল করে নাই, আবার এরকম হয়েছে বল করলেও 3-4 ওভার 5 ওভার বল করে। দেখেন রিশাদ হোসেন প্রথম ম্যাচে 10 ওভার বল করছেন, 42 রানে 2 উইকেট নিয়েছেন। লাস্ট ম্যাচে 5 ওভার করছেন, 27 রান নিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। কোন একটা স্ট্রেঞ্জ কারণে মেহেদী হাসান মিরাজ রিশাদ হোসেনকে আর বোলিং করেনি। ঠিক আছে, আপনার পেসারটা ভালো করতেছে ভালো, কিন্তু আপনি রিশাদ হোসেনের উপর একটা ট্রাস্ট রাখবেন। সে আপনার দল একমাত্র যে লিগ স্পিনার, সে আপনার দল উইকেট টেকিং বলার। এখন তার উপরে যদি ক্যাপ্টেন আস্থা না রাখতে পারে, সে নিজের উপরেই তো কনফিডেন্স হারিয়ে ফেলবে। এখন আমি যেটা বাস্তবে মনে করি মেহেদী হাসানের উচিত নিজের স্টেটসটা গ্লোরিফাই না করে একটু হলো নিজের স্টেটসটা স্যাক্রিফাইস করে রিশাদ হোসেনকে প্রপারলি ইউটিলাইজ করা। বিকজ আপনি যদি আপনার টিমের মেইন ট্রাম্প কার্ডকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারেন, তাহলে তো সে তো হয়তো আপনাকে সরাসরি কিছু বলছেন, কিন্তু তার ভিতরে একটা হয়তো অভিমান জমে থাকতে পারে, কষ্ট জমে থাকতে পারে যে আমার ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করতেছে না। এটা শুধু রিশাদ হোসেনের ক্ষেত্রে হচ্ছে এমন, এটা অনেক প্লেয়ারের ক্ষেত্রে এরকম হয় যে ক্যাপ্টেন ট্রাস্ট করতে পারে না এই প্লেয়ারের উপর। সো আমি যে পাশে মনে করি মেহেদী হাসান মিরাজকে রিশাদ হোসেনের ইউজের ক্ষেত্রে আরও বেশি এফেক্টিভ করতে হবে, আরও বেশি প্রোঅ্যাক্টিভ করতে হবে। বিকজ আপনি যদি এজ এ ক্যাপ্টেন আপনার প্লেয়ারের উপর ভরসাই না পান, তাহলে তো আপনি ক্যাপ্টেন্সি করেন না। দেখেন আমি 11টা আগে বলছি যে রিশাদ হোসেনকে হোয়াইট বল ক্রিকেটে প্রপারলি ইউটিলাইজ করা হয় না, যেটা ফ্র্যাঞ্চাইজি লিগের করা হয়। সো আমি পার্সোনালি যেটা মনে করি রিশাদ হোসেনকে ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটে যেমন ইউটিলাইজ করে, ওয়ানডেরও যেন তাকে প্রপারলি ইউজ করে। ঠিক আছে, আপনি তাকে 10 ওভার না করেন, বাট অ্যাটলিস্ট 6-7 ওভার বা 8 ওভার যেন সে বল করে। বিকজ এইভাবে যদি তাকে দিয়ে বোলিং একবারেই না করানো হয়, তাহলে কিন্তু সে তার কনফিডেন্স ডাউন হয়ে যায়, যার পারফরমেন্স ডাউন হয়ে গেছে, সে মেন্টালি ব্রেক ডাউন হয়ে যাবে। সো ওইটা না করে মেহেদী হাসান মিরাজের উচিত হবে রিশাদ হোসেনকে প্রপারলি ইউটিলাইজ করা। পাওয়ার প্লেতে বোলিং না দিলে সমস্যা হয়, পাওয়ার প্লের বাইরে 6-7 ওভার করুক। বিকজ আপনি যদি প্রতিপক্ষকে চাপে রাখতে চান, রিশাদ হোসেন উইল বি ইউর ম্যান ওয়েপন। এবং রিশাদ হোসেন যে লাইনে যে কন্ট্রোলে বল করেন, তাকে কিন্তু আপনি ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, অপারেশনের হিসাবে তো রান দিচ্ছে, পারছে আপনি উইকেটটাও নিয়ে দিচ্ছে। সো আমি যেটা পার্সোনালি মনে করি মেহেদী হাসান মিরাজের উচিত রিশাদ হোসেনকে আরও প্রপারলি ইউজ করা, যদি লং টার্ম সাকসেস পেতে চায়। নাহলে কিন্তু রিশাদ হোসেন ক্যারিয়ার অনুপলব্ধের মতো হয়ে যাবে তখন। সো আমার একটা অনেস্ট রিকোয়েস্ট, প্লিজ রিশাদ হোসেনকে মেহেদী হাসান মিরাজ যেন ওয়ানডে ক্রিকেটে প্রপারলি ইউটিলাইজ করে। সো এই ছিল আমার লাইফ। তোমরা আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আগামীকাল বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীকাল বাংলাদেশ দলে প্লেইং ইলেভেন কোন পরিবর্তন চান কিনা সেটা জানিও অবশ্যই কমেন্ট সেটা যদি আমি বাংলাদেশ প্লেইং ইলেভেন কোন চেঞ্জেস চান কিনা এই বিষয়ে আপনার মতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিও কেমন হয়েছে সেটা ও কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামী ম্যাচ রিভিউ নিয়ে। তো ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সমস্যা